ইসি পুনর্গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের সংলাপ শেষ, সন্ধ্যায় ব্রিফিং। শপথ নিলেন নবনির্বাচিত 59 জেলা পরিষদ চেয়ারম্যান। সততা ও নিষ্ঠার সঙ্গে জনপ্রতিনিধিদের দায়িত্ব পালনের নির্দেশ প্রধানমন্ত্রীর। গেল 6 মাসে অভিযানে 30 জঙ্গি মারা যাওয়ায় নিজেদের অনেকটাই সফল দাবি করছে আইন শৃঙ্খলা বাহিনী। দীর্ঘমেয়াদী সমাধানে বন্দুকযুদ্ধ উপায় নয়, মত বিশ্লেষকদের। অল্প সংখ্যক উত্তীর্ণ হওয়ায় স্নাতকের 3 বিভাগে শিক্ষার্থী পায়নি রুয়েট। ছাত্ররা কঠিন প্রশ্নপত্র পদ্ধতিকে দায়ী করলে কর্তৃপক্ষ বলছে স্বাভাবিক। চুম্বকী কাঠকে আকর্ষণ করে না, গুড। কিশোরগঞ্জের কুলিয়ারচরে 3000-এরও বেশি শিক্ষার্থীর ব্যবহারিক ক্লাসের বিশাল আয়োজন। গিনেস বুকে জায়গা করে নেয়ার প্রত্যাশা। বাংলা সময় সঙ্গে আছি সাজিদ রাজু এবং আমি কামরুজ্জামান মামুন। নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে রাষ্ট্রপতি আব্দুল হামিদের সাথে সংলাপে অংশ নিলেন সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের 19 সদস্যের প্রতিনিধি দল। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী বিকেল 4টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সংলাপে বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের নেতারা। এ সময় দলের পক্ষ থেকে স্বাধীন নির্বাচন কমিশন গঠনে 7 দফা প্রস্তাব দেয় দলটি। প্রায় 1.5 ঘণ্টা বৈঠক শেষে বঙ্গভবন ত্যাগ করেন আওয়ামী লীগের নেতারা। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, সংলাপের বিষয়ে সন্ধ্যায় ধানমন্ডির দলীয় সভানেত্রীর কার্যালয়ে ব্রিফিং করা হবে। গেল বছরের 18 ডিসেম্বর বিএনপির সাথে সংলাপের মাধ্যমে ইসি পুনর্গঠন নিয়ে সংলাপ শুরু করেন রাষ্ট্রপতি। উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের জন্য জেলা পরিষদেরও যথেষ্ট ক্ষমতা থাকবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবনির্বাচিত জেলা পরিষদের চেয়ারম্যানদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জেলা পরিষদ চেয়ারম্যানদের শপথ অনুষ্ঠানে এই নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এ সময় নিজ নিজ জেলার সমস্যা চিহ্নিত করে উন্নয়ন ত্বরান্বিত করার নির্দেশও দেন প্রধানমন্ত্রী। দেশের ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যানরা শপথ নিলেন মানুষের সেবা করার। বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকার প্রধান শেখ হাসিনা শপথ বাক্য পাঠ করান জেলা পরিষদের নবনির্বাচিত 59 জন চেয়ারম্যানকে। চেয়ারম্যানদের শপথ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, একাগ্রতা ও নিষ্ঠার সাথে কাজ করে প্রান্তিক পর্যায়ের উন্নয়ন নিশ্চিত করতে হবে। বলেন, উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে জেলা পরিষদের হাতেও ক্ষমতা থাকবে। ইতিমধ্যে বেশ কিছু কাজ আমরা যেমন উপজেলা পর্যায়ে হস্তান্তর করেছি এবং জেলা পরিষদের হাতেও যথেষ্ট ক্ষমতা থাকবে মানুষের সেবা নিশ্চিত করা এবং স্ব জেলার সার্বিক উন্নয়নের। আমি চাই সততা, নিষ্ঠা, একাগ্রতার সাথে আপনারা স্ব দায়িত্ব পালন করবেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় আয়োজিত ওই শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিজ নিজ জেলার সমস্যা শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন জেলা পরিষদ চেয়ারম্যানদের। আজকে যে শপথ আপনারা নিলেন, কাজে সেই শপথ অনুযায়ী আপনাদেরকে দেশ ও জাতির সেবায় নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে হবে। আপনাদের স্ব জেলা, সেই জেলার সার্বিক উন্নয়ন এবং কি কি সমস্যা আছে সেগুলি খুঁজে বের করা, কি করলে পরে সেই জেলার আরো উন্নতি হতে পারে সেদিকে দৃষ্টি দেওয়া এবং দেশকে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে আপনাদের কাজ করতে হবে, সেটুকুই আমি চাই। গেল 28 ডিসেম্বর অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনে বিজয়ী সদস্যদের শপথ অনুষ্ঠান আগামী 18 জানুয়ারি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবার কথা রয়েছে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। গাইবান্ধার সুন্দরগঞ্জের এমপি লিটন হত্যার রহস্য উদ্ঘাটন করে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভা শেষে তিনি কথা বলেন। এ সময় মন্ত্রী আরো বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। যত হত্যাকাণ্ড হয়েছে সব হত্যাকাণ্ড আমরা সঠিক ক্রিমিনালকে, সঠিক মানে যিনি করেছেন তাকে আমরা শনাক্ত করেছি, ধরেছি। মাননীয় সংসদ সদস্য লিটন তাকে নৃশংসভাবে
হত্যা করা হয়েছে। এই ক্ষেত্রেও আমাদের গোয়েন্দারা কাজ করছে, কারা করেছে, কেন করেছে, সবকিছু আমরা উদ্ঘাটন করে আমরা প্রপার ব্যবস্থা নিতে পারবো। সন্ত্রাস দমনে, জঙ্গি দমনে আমরা জিরো টলারেন্স নীতি আমরা মেনে চলছি। গেল 6 মাসে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর একের পর এক অভিযানে মারা গেছে 30 জঙ্গি, গ্রেফতারও হয়েছে অনেকে। এ অবস্থায় জঙ্গিবাদ দমনে নিজেদের অনেকটাই সফল দাবি করছে পুলিশ। তবে বিশ্লেষকরা বলছেন, বন্দুকযুদ্ধ কিংবা অভিযানে হত্যার সময়ে সাময়িক সাফল্য পাওয়া যেতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য এটি সঠিক পথ নয়। পুলিশ প্রধান বলছেন, উগ্রবাদ রোধে পারিবারিক ও সামাজিক সচেতনতা বাড়ানোর চেষ্টা করছেন তারা। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। গুলশান হোলি আর্টিজান হামলার ভয়াবহতা ও নৃশংসতায় গোটা দেশ যখন শোকে স্তব্ধ, তার কয়েক সপ্তাহের ব্যবধানে কল্যাণপুরে পুলিশি অভিযানে মারা যায় 10 জঙ্গি। জঙ্গি আস্তানা থেকে উদ্ধার হয় আইএসের পতাকা ও পোশাক। বড় ধরনের নাশকতার প্রস্তুতি নিতেই জঙ্গিরা এখানে আস্তানা গেড়েছিল বলে জানানো হয় পুলিশের পক্ষ থেকে। নারায়ণগঞ্জে আরেকটি অভিযানে 90 জেএমবির সামরিক শাখা প্রধান তামিম চৌধুরী সহ 3 জন মারা যায় 27 আগস্ট। এরপর একে একে রাজধানীর রূপনগর, আজিমপুর, গাজীপুরের পাতারটেক, টাঙ্গাইল, আশুলিয়া ও আশকোনায় আলাদা আলাদা অভিযানে নিহত হয় 28 জঙ্গি। সবশেষ মোহাম্মদপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা যায় গুলশান হামলার অন্যতম 2 পরিকল্পনাকারী মারজান ও সাদ্দাম। বিশ্লেষকরা বলছেন, এগুলো হতে পারে জঙ্গিবাদ মোকাবেলার আপাত সমাধান, কিন্তু দীর্ঘমেয়াদে জঙ্গিবাদ নির্মূল করতে গেলে কাজ করতে হবে শেকড় থেকে। কখনো কখনো সেটা প্রয়োজন হতে পারে, যেটা হোলি আর্টিজানে হয়েছিল। শেষ পর্যন্ত মিলিটারি সলিউশন, সামাজিকীকরণের ভিতরে, আপনার রাজনীতির ভিতরে জঙ্গি তৈরি করার উপাদান রেখে দিয়ে আপনি মিলিটারি সলিউশন দিয়ে তো এই বিষয়টার সমাধান করতে পারবেন না। পুলিশের সবচাইতে জঙ্গি দমনের যে কার্যক্রমটি, যে সার্ভাইলেন্স ক্যাপাবিলিটি, অর্থাৎ গোয়েন্দা নেটওয়ার্কিং জনগণের ভিতরে, এটি সুপ্রতিষ্ঠিত করতে হবে। তাহলে কিন্তু এই জঙ্গিদের যে প্রস্তুতিমূলক বা এই যে নতুন রিক্রুটমেন্ট, নতুন লোককে দলে ভিড়ানো, এই সমস্ত খবর পুলিশ পাবে। পুলিশ মহাপরিদর্শক বলছেন, জঙ্গিদের জীবিত ধরতে সর্বোচ্চ চেষ্টা করেন তারা, কিন্তু জঙ্গিরা পুলিশকে লক্ষ্য করে আক্রমণ করলে, আত্মঘাতী হওয়ার চেষ্টা করলে ঘটে হতাহতের ঘটনা। এ অবস্থা মোকাবিলায় তরুণরা যাতে উগ্রবাদে উদ্বুদ্ধ না হয়, সে লক্ষ্যে পারিবারিক ও সামাজিক সচেতনতা বাড়ানোর উপর জোর দিচ্ছেন তারা। পুলিশ কিন্তু অত্যন্ত দক্ষতার সাথে অপারেশন সাকসেসফুল করতে পেরেছে। ফ্যামিলি থেকে যদি এই প্রতিরোধটা আসে, এই সচেতনতা যদি আসে, কেউ এই পথে যাচ্ছে কিনা, মানুষকে সচেতন করতে পারলেই আমরা এই রেডিকালাইজেশন যেটা হচ্ছে, এটা আমরা হয়তো বন্ধ করতে পারবো বা কমাতে পারবো। পুলিশ প্রধান আরো বলেন, বর্তমান বিশ্বে অবাধ তথ্য প্রবাহের ফলে সাম্প্রতিক বৈশ্বিক প্রেক্ষাপটের কারণেও দেশি জঙ্গিরা উদ্বুদ্ধ হচ্ছে। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য একটি মহল জঙ্গিবাদের মাধ্যমে দেশে অশান্তি সৃষ্টি করতে চায় বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সকালে চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ ক্যাম্পাসে জঙ্গিবাদ বিরোধী শিক্ষক সমাবেশ ও মতবিনিময় সভায় তিনি একথা বলেন। ইসলাম কখনো মানুষ হত্যাকে সমর্থন করে না বলেও মন্তব্য করেন মন্ত্রী। 2021 সালের মধ্যে আমরা মধ্যমায়ের রাষ্ট্রে পৌঁছাবো, দারিদ্র্যের অবসান করব, উন্নত জীবনযাত্রা এবং সমৃদ্ধশালী দেশ গড়ে তুলব। এই যে উন্নতিটা হচ্ছে, এই উন্নতিটাকে বাধাগ্রস্ত করবার জন্য এটা একটা কারণ হইতে পারে। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম কল্যাণের ধর্ম। তাই ইসলাম কখনো মানুষ হত্যা করা এবং তার ফলে ইসলামের কোনো স্বার্থ হাসিল হবে, ইসলাম কায়েম হবে, এটা কখনো সঠিক কথা নয়। বাংলা সময় আরো থাকছে। বড় বড় আবাসন প্রকল্প ব্যর্থ হওয়ার পরও চট্টগ্রামে 3000 কোটি টাকা ব্যয়ে আরও একটি উপশহর গড়ার পরিকল্পনা। প্লট বরাদ্দের নীতিমালা পরিবর্তনের তাগিদ নগরবিদদের। ভর্তিচ্ছুতের মধ্যে অল্প সংখ্যক শিক্ষার্থী উত্তীর্ণ হওয়ায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েট 2016-17 শিক্ষাবর্ষে স্নাতক কোর্সে ভর্তির জন্য 3টি বিভাগে কোনো শিক্ষার্থী পায়নি। এ অবস্থার জন্য ভর্তিচ্ছুরা কঠিন প্রশ্নপত্র পদ্ধতিকে দায়ী করলেও রুয়েটের দায়িত্বশীল ব্যক্তিরা এটিকে স্বাভাবিক বলে দাবি করেছেন। তবে সংকট উত্তরণে একাডেমিক কাউন্সিলে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা জানান উপাচার্য। আব্দুল সালামের তোলা ছবিতে আরও জানাচ্ছেন সাইফুর রহমান রকি। গেল বছরের 26 অক্টোবর বাছাইকৃত জিপিএ 5 প্রাপ্ত সেরা শিক্ষার্থীরা রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েট প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নেয়। 870 আসনের বিপরীতে 8000 ভর্তিচ্ছু শিক্ষার্থী এতে অংশ নেয়।
এর মধ্যে মাত্র ২৫০০ শিক্ষার্থী উত্তীর্ণ হয়, যার অধিকাংশই আবার দেশের নামিদামি মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে। এতে গ্লাস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং, আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং ও ম্যাটেরিয়াল সায়েন্স, নতুন এই 3টি বিভাগে ভর্তির জন্য উত্তীর্ণ একজন শিক্ষার্থীও পায়নি কর্তৃপক্ষ। এ অবস্থার জন্য জটিল প্রশ্নপত্র পদ্ধতিকে দায়ী করেছেন শিক্ষার্থীরা। বিগত সালে যে পরীক্ষাগুলো হয়েছিল তার চেয়ে এবারে প্রশ্নটা অনেকটা হার্ড ছিল, যে কারণে আমাদের ইয়াতে আপনার পাস মার্ক তুলতে আমাদের সমস্যা হয়েছে। এই রুয়েটে এখন যে সিটটা ফাঁকা আছে, ওই সিটটা তো যে স্টুডেন্টগুলো ঘুরে বেড়াচ্ছে তাদের দিয়ে অন্তত পক্ষে পূরণ করা উচিত। আমরা তো পরীক্ষা দিয়েছিলাম। এছাড়া অন্যান্য বিভাগে 230টি আসন এখনো খালি আছে, তবে এটিকে স্বাভাবিক বলে দাবি করেছেন ভর্তি পরীক্ষা কমিটির দায়িত্বশীলরা। আমাদের সিস্টেমে তো কোনো সমস্যা নেই। এখন এটার ভিতরে অনেক কারণই থাকতে পারে, যেগুলো আমরা স্টুডেন্টের কাছে শুনতেছি আর কি। তারা বেশিরভাগই ঢাকায় পড়তে ইচ্ছুক, তারপরে যার যেখানে ভালো লাগছে, যে যেখানে তার চয়েস মনে করছে সে সেখানে ভর্তি হচ্ছে। অবশ্য সংকট উত্তরণে একাডেমিক কাউন্সিলে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার কথা জানালেন উপাচার্য। বিশেষ করে ইঞ্জিনিয়ারিং গুলো হওয়ার কারণে এই একটা অসুবিধা হয়েছে, কারণ এই ছেলেগুলাই বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে ভাগ হয়ে গেছে। একাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত নেওয়া হবে এগুলো খালি থাকবে না ভর্তি করা হবে। রুয়েটের 14টির মধ্যে এ পর্যন্ত 5টি বিভাগে আসন সংখ্যা পূর্ণ হয়েছে। 14 জানুয়ারি থেকে শুরু হবার কথা নতুন শিক্ষাবর্ষের ক্লাস। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। 3000-এরও বেশি স্কুল শিক্ষার্থীর অংশগ্রহণে ব্যবহারিক ক্লাসের বিশাল আয়োজন শেষ হল কিশোরগঞ্জের কুলিয়ারচরে। ডক্টর জাফর ইকবালের তত্ত্বাবধানে 1.5 ঘণ্টাব্যাপী ক্লাসের শিক্ষার্থীরা হাতে কলমে চৌম্বক তরঙ্গের পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ পেয়েছে। এত বড় ক্লাসে অংশ নিতে পেরে খুশি শিক্ষার্থীরা, আর সফলভাবে ক্লাস শেষ করতে পারায় গিনেস বুকে নাম লেখানোর ব্যাপারে আশাবাদী আয়োজকরা। 800 বেঞ্চ, প্রতি বেঞ্চে 4 জন করে মোট 3200 শিক্ষার্থী। সাদা কাপড়ের দেয়ালে তৈরি বিশ্বের সবচেয়ে বড় ক্লাসরুম। এমনই আয়োজনে কিশোরগঞ্জের কুলিয়ারচরে একই ছাদের নিচে অনুষ্ঠিত হলো বিশ্বের সবচেয়ে বড় ব্যবহারিক ক্লাস। চুম্বকী কাঠকে আকর্ষণ করে না, গুড, তোমরা জানো অলরেডি। ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের তত্ত্বাবধানে 80 জন শিক্ষকের সহযোগিতায় বেলা 11টার দিকে শুরু হয় মহড়া ক্লাস। দুপুর 12টায় শুরু হয় মূল ক্লাস। কয়েকটি গ্রুপে ভাগ হয়ে চৌম্বক তরঙ্গের মাধ্যমে কম্পাস তৈরির দীক্ষা নেন শিক্ষার্থীরা। আর এ কাজে ব্যবহার করা হয় শিক্ষার্থীদের বাড়িতে থাকা নানা উপকরণ। নির্দেশনা অনুযায়ী সফলভাবে তৈরি হয় এক একটি কম্পাস। এমন আয়োজনে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। আমি এখানে সবার সাথে অংশগ্রহণ করছি, তাই আমার অনেক ভালো লাগছে। এই ক্লাসটা আমরা অনেক কিছু শিক্ষণীয় আছে, তা এতে আমরা অনেক আনন্দিত মনে করছি। ভালো লাগছে যে এত বড় অনুষ্ঠান হচ্ছে আমাদের স্কুলের মাঠে, আবার আমরা এই অনুষ্ঠানে পার্টিসিপেট করতে পারছি। প্রচলিত ক্লাসরুমের গণ্ডি ভেঙে বড় পরিসরে ক্লাস নিয়ে গর্বিত শিক্ষকরাও। প্রত্যাশা এমন আয়োজন চলুক পুরো দেশ জুড়েই। ছাত্রছাত্রীদের জন্য এটা খুবই সহায়ক হিসাবে কাজ করবে এবং বিজ্ঞান বিষয়ে এটাকে মানে আগ্রহ করে তুলবে। এই যে একটা চেতনা আমাদের কোমর মধ্যে শিশুদের মনে এবং আমাদের অভিভাবকদের মনে কাজ করছে, এটা সত্যি পরবর্তী প্রজন্মের জন্য একটা উদাহরণ হয়ে থাকবে। শুধু 3500 শিক্ষার্থী নয়, পুরো দেশের শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষায় অনুপ্রেরণা যোগাবে কুলিয়ারচরের এই আয়োজন। বাংলাদেশের ছেলেমেয়েরা এখন বিজ্ঞান অনেকেই পড়তে যাচ্ছে না নানা কারণে। আমার মনে হয় যে এই ঘটনাটা যখন নাকি প্রচার হবে, দেশের মানুষজন দেখবে, তাই না, তারা বিজ্ঞানে একটা আগ্রহ হবে, উৎসাহ হবে। এবং এখানে যে বাচ্চারা আছে আমার ধারণা তারাও ভবিষ্যতে বিজ্ঞানে পড়ার জন্য আগ্রহী হবে। এদিকে সফলভাবে এই আয়োজন শেষ করতে পারায় অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে বিশ্ব রেকর্ডের স্বীকৃতি মিলবে বাংলাদেশের, এমনটাই প্রত্যাশা আয়োজকদের। আমরা যদি সবাই সাকসেসফুলি করতে পারি, ডেফিনেটলি এটা খুব গর্বের একটা বিষয় এবং আমার মনে হয় আমরা সবার জন্য এটা খুব আনন্দের একটা বিষয়। অবকাঠামো তৈরি করা হবে। বুক অব রেকর্ডসের কোনো প্রতিনিধি এই অনুষ্ঠানে আসেনি, তবে তাদের এই অনুষ্ঠানের পুরো ভিডিওটি পাঠানো হবে, তারপর এই বিষয়ে হয়তো সিদ্ধান্ত নেওয়া হবে। তবে সবকিছু ছাপিয়ে এই আয়োজন বিজ্ঞান মনস্ক জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এমনটি বলা যায় নিঃসন্দেহে। কিশোরগঞ্জের কুলিয়ারচর থেকে শরীফুল ইসলাম সৌরভ, সময় সংবাদ। বন্দরনগরীর চট্টগ্রামে কর্ণফুলী, কল্পলোক, অনন্যা এবং সলিমপুরের মতো বড় বড় আবাসন প্রকল্প ব্যর্থ হওয়ার পরও 3000 কোটি টাকা খরচ করে নতুন আরও একটি আবাসন প্রকল্প করতে যাচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। নগরীর বায়েজিদ এবং জেলার হাটহাজারীর অংশবিশেষ নিয়ে তৈরি করা হবে অনন্যা 2 নামের এই প্রকল্পটি। সেখানে আবাসনের পাশাপাশি হাসপাতাল, বিশ্ববিদ্যালয় সহ সব ধরনের সুবিধা নিয়ে একটি উপশহর গড়ার পরিকল্পনা সিডিএর। বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
নগরবাসীর আবাসন সমস্যা দূর করাই হলো চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান কাজের একটি। কিন্তু সংস্থাটি নেওয়া প্রকল্পগুলো সফল হতে পারছে না। কল্পলোক আবাসিকে কয়েকটি ভবন উঠল, কর্ণফুলী, অনন্যা ও সলিমপুর আবাসিক এলাকাতে এখন পর্যন্ত একটি ভবনও ওঠেনি। খেলার মাঠ, স্কুল, ডে কেয়ার সেন্টার, উপাসনালয়, কমিউনিটি সেন্টার, এই উপাদানগুলো থাকলে তবেই কিন্তু একটা আবাসিক এলাকা বসবাসের উপযোগী হয় কিংবা সফল হয়। এখানে মধ্যস্বত্বভোগী প্লটগুলো বিক্রি করে অন্য জায়গায় চলে যাচ্ছে, তাহলে সেই প্লট বরাদ্দ দেওয়ার আমরা কোনো যুক্তি মনে করছি না রিহেবের পক্ষ থেকে। শহরতলির আবাসিক এলাকাগুলো যথাযথ বাস্তবায়ন না হয় নগরবাসীর আবাসনের পুরো চাপ এসে পড়ছে মূল নগরীতে। ফলে নগরবাসীকে পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। জনজীবনে দুর্ভোগ বাড়ছে, নিম্ন আয়ের মানুষ তাদের জীবনের ঝুঁকি নিয়ে পাহাড়ের পাদদেশে বাস করছে, সব মধ্যম আয়ের মানুষ বাড়ি ভাড়া গুনতে গিয়ে আপনার জীবন ধারণের খেয়ে হারিয়ে ফেলছে। আমাদের দেশে এখন প্লট বরাদ্দ দেওয়ার সিস্টেম থেকে সরে আসা উচিত এবং অনেকে সেখানে কিনে এমন লোকই কিনতে পারে যাদের অলরেডি নিজের প্লট আছে, তারা স্পেকুলেশনের জন্য কিনে এবং আলটিমেটলি জনগণের টাকায় সরকারের সদিচ্ছাটাকে পুঁজি করে ওর মধ্যে থেকে তারা মাঝখান দিয়ে কিছু টাকা রোজগার করে নেয়। এই অবস্থায় নতুন একটি আবাসন প্রকল্পের কাজ শুরু করতে যাচ্ছে সিডিএ, যেখানে প্লট থাকবে 2800, মেডিকেল কলেজ থাকবে, বিশ্ববিদ্যালয় থাকবে, ব্যাংক থাকবে, অর্থাৎ একটা মিনি উপশহরের যে সমস্ত সুযোগ সুবিধা রাখতে হয় সবকিছু রেখেই এই প্রকল্প আমরা গ্রহণ করেছি। সিডিএর নতুন এই আবাসিক এলাকায় প্রতি কাটা জায়গার সম্ভাব্য দাম ধরা হয়েছে 15 লাখ টাকা। এছাড়া প্রবাসীদের জন্য 20% প্লট বরাদ্দ রাখা হবে। আগের আবাসিক প্রকল্পগুলোতে কাঠা মূল্য ছিল সর্বনিম্ন 1.5 থেকে সর্বোচ্চ 4 লাখ টাকা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। চট্টগ্রামের এই আবাসন প্রকল্পগুলো নিয়ে কথা বলতে আমাদের চট্টগ্রাম ব্যুরোতে উপস্থিত আছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান নগর পরিকল্পনাবিদ শাহিনুল ইসলাম খান। আমরা সরাসরি কথা বলবো তার সঙ্গে। জনাব শাহিনুল ইসলাম খান, আপনাকে সময় স্টুডিওতে স্বাগত জানাচ্ছি চট্টগ্রামে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নেওয়া প্রকল্পগুলোতে এই যে খবরটিতে আমরা দেখলাম যে আবাসন প্রকল্প গড়ে উঠছে না, তো আবাসন প্রকল্পগুলোতে এই নতুন নতুন ভবন কেন গড়ে উঠছে না আপনার কাছে কি মনে হয়? হ্যাঁ, ঠিক গড়ে উঠছে না ব্যাপারটাকে এভাবে বললে চলবে না, অবশ্যই গড়ে উঠছে। যেটা হচ্ছে যে আমরা যে মাত্রায় আশা করছিলাম এবং যেভাবে প্লট বিক্রি হয়, বিক্রি হওয়ার সময় আমরা দেখি যে মানুষের যে আগ্রহ থাকে এবং মানুষ যেভাবে মানে প্লট কেনার জন্য আমাদের এখানে আবেদন করে, কিন্তু দেখা গেল বাস্তবে যখন আমরা আবাসিক এলাকাটা পরিপূর্ণভাবে গঠন করলাম, ক্রেতারা প্লট কিনবার পরে দেখা যাচ্ছে যে বাসা তৈরির ব্যাপারে বা বিল্ডিং তৈরি করবার ব্যাপারে তারা ততটা আগ্রহী হয় না। তো এই প্রসঙ্গে আমার কথা হচ্ছে যে দেখেন, আমরা যখন মানুষের কাছে প্লট বিক্রি করি তখন আমরা চিন্তা করি যে ভদ্রলোককে আমরা প্লট দেব, প্রথমে আমরা দেখি যে ওনার উপার্জন কত, উনি কত আয় করেন, উনি সরকারকে কত ট্যাক্স দেন, ওনাকে আমরা যে দামে প্লট বিক্রি করতে চাই সেই দামটা পরিশোধ করবার জন্য আমরা যে সময়টা দিয়ে থাকি সেই নির্ধারিত সময়ের মধ্যে উনি মূল্য পরিশোধ করতে পারবেন কিনা, এই ব্যাপারগুলো আমরা যাচাই বাছাই করি। যাচাই বাছাই করবার পরে ওনাকে প্লট দিই। তাহলে ব্যাপারটা দাঁড়ালো এই যে আমরা প্রথমে অনেক হিসাব নিকাশ করে আমরা দেখি যে এই ভদ্রলোকের প্লটের মূল্য দেওয়ার ক্ষমতা আছে কিনা, ওই ভদ্রলোকের প্লটে বাড়ি করার প্রয়োজন আছে কিনা, এর সাথে বেশি গুরুত্বপূর্ণ যে ওই ভদ্রলোকের প্লটের মূল্য পরিশোধ করার ক্ষমতা আছে কিনা। তো ন্যাচারালি যেটা হয়, উনি প্লট কিনে ফেলেন এবং ওনার প্রয়োজন নাই বলে উনি আর বাসা করেন না। এতে একটা সুযোগ তৈরি হয়ে যায় কি, যে একটা স্পেকুলেশনের সুযোগ নেন উনি। ভদ্রলোক মনে করেন আমি প্লটটা রেখে দিই, 1 বছর 2 বছর 3 বছর যাবে, প্লটের মূল্য বাড়বে, তখন আমি বেশি দামে বিক্রি করবো। আপনি জানেন যে সরকার যে মূল্যে প্লট বিক্রি করে খোলা বাজারে বা একজন মালিক যখন অন্য ব্যক্তির কাছে বিক্রি করে তখন অনেক বেশি দামে বিক্রি করতে পারেন। ফলে হচ্ছে এই সুযোগটা নেন। এই ক্ষেত্রে আমাদের যেটা প্রয়োজন, আসলে আমাদের একটা নীতিমালার মধ্যে একটা মানে জনগণের জন্য সত্যি সত্যি যাদের প্লটের প্রয়োজনীয়তা আছে, যাদের ঘর বাড়ি করবার প্রয়োজনীয়তা আছে, তারা যেন প্লট পেতে পারে, এই ধরনের একটা ব্যাপার আসলে হয়তো এই ব্যাপারটা থাকবে না। আপনি যে অভিজ্ঞতাগুলোর কথা বললেন বা বিভিন্ন পরামর্শ দিলেন, সিডিএ অনন্যা 2 নামে যে নতুন আবাসিক প্রকল্পটি করতে যাচ্ছে, সেই অবস্থায় এটি কতটুকু সফল হবে বলে আপনি মনে করেন? হ্যাঁ, দেখেন, একটা ব্যাপার হচ্ছে যে মানুষ আসলে আবাসিক এলাকাতে মানুষ বসবাসের অনেকগুলো মানে প্যারামিটার থাকে আর কি। মানুষের কর্মক্ষেত্র থেকে ওই আবাসিক এলাকার দূরত্ব কত, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে মানুষ যেখানে থাকবে সেখানে তার প্রাত্যহিক চাহিদা ও প্রতিদিনের যেসব ওর প্রয়োজন, ও কেনাকাটা, একটা মার্কেট, সুন্দর একটা স্কুল, তারপরে আপনার মনে করেন যে বিনোদনের প্রয়োজনীয় ব্যবস্থা, চিকিৎসা, হঠাৎ করে প্রয়োজন পড়লে একটা ভালো চিকিৎসা পাওয়া দরকার,
তারপরে সন্তানদেরকে মানুষ করবার জন্য বিনোদনের ব্যবস্থা, এই সমস্ত সুযোগ সুবিধা যদি না থাকে তাহলে আপনি যতগুলো প্লট করেন এবং এমনকি আপনি যদি কম দামেও দেন, মানুষ শুধুমাত্র প্লটই কিনবে কিন্তু বসবাস করবে না। আমরা এই দৃষ্টিকোণ থেকেই, এই পূর্বের এইসব অভিজ্ঞতা থেকে আমরা ঠিক করেছি যে মানুষকে শুধুমাত্র একটা প্লট দিয়ে ঘর বাড়ি করবার সুযোগটা দিয়েই আমরা ক্ষান্ত হব না। আমরা যে অনন্যা 2 আবাসিক এলাকা করেছি, আপনি জানেন যে এখানে আমাদের অনন্যা 1 এবং 2 মিলে প্রায় আমাদের 600-700 একর জমিতে আমরা এখন প্লট করছি এবং এই দুটো মিলে আমাদের এখানে আন্তর্জাতিক মানের হাসপাতাল হচ্ছে, আন্তর্জাতিক মানের ইউনিভার্সিটি হচ্ছে, পড়াশোনার জন্য বিদ্যালয় হচ্ছে, আপনার অন্যান্য সব ধরনের সুযোগ সুবিধা, খেলাধুলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা, মানুষের চলাচল করবার জন্য এবং উন্মুক্ত স্থান। মানুষ আসলে নাগরিক জীবনে যে জিনিসটা খুবই প্রয়োজন, যে মানুষ উন্মুক্ত স্থান পাচ্ছে কিনা, এই ব্যাপারগুলো আমরা কিন্তু নিশ্চিত করবার চেষ্টা করেছি এখানে। এবং জনাব শাহিনুর ইসলাম খান, বলে আর কি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক, চট্টগ্রাম থেকে চট্টগ্রাম ব্যুরোতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন চট্টগ্রাম নগর উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান নগর পরিকল্পনাবিদ শাহিনুর ইসলাম খান। বাংলার সময় আরো থাকছে। সিরাজগঞ্জের চলনবিলে সরিষা আবাদ করে মধু সংগ্রহ করছেন মৌ চাষিরা। উৎপাদন বেশ ভালো, আরো উন্নয়নে আর্থিক ঋণ ও সরকারি পৃষ্ঠপোষকতার দাবি। বান্দরবানের নাকখংছড়ির দুর্গম পাহাড়ে অস্ত্র উদ্ধারের ঘটনায় মিয়ানমারের 3 নাগরিকের বিরুদ্ধে মামলা করেছে র্যাব। দুপুরে কক্সবাজারের উখিয়া এবং নাকখংছড়ি থানায় র্যাব বাদী হয়ে পৃথক 2টি মামলা দায়ের করে। র্যাব জানায় অস্ত্র আইনের 2টি ভিন্ন ধারায় মিয়ানমারের ওই নাগরিকদের আসামি করে মামলা 2টি দায়ের করা হয়েছে। এছাড়া র্যাবের পক্ষ থেকে অভিযানে আটক 3 জনকে টেকনাফ শরণার্থী শিবিরের আনসার ক্যাম্পে অস্ত্র লুট মামলায় গ্রেফতার দেখানোর আবেদন জানানো হয়েছে। গত বছরের 13 মে টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী শিবিরের আনসার ক্যাম্পে হামলা ও অস্ত্র লুটের ঘটনার মূল অভিযুক্ত খায়রুল আমিন ও মাস্টার আবুল কালামকে কক্সবাজারের কুতুপালং শরণার্থী ক্যাম্প থেকে সোমবার গভীর রাতে অস্ত্রসহ গ্রেফতার করা হয়। পরে তাদের সঙ্গে নিয়ে ওই রাত থেকে ঘুমধুম সীমান্তের তুমরু পাহাড়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করে র্যাব। পিরোজপুরে পিকনিকের বাস দুর্ঘটনায় আহত চালক জয়ন্ত ব্যানার্জি মারা গেছেন। সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। দুপুরে বাগেরহাটের কচুয়া উপজেলার খালিশাখালী গ্রামে নিয়ে যাওয়া হয় তাকে। গতকাল কাউখালী উপজেলার বিড়ালছড়ি এলাকায় পিকনিকের বাস খাদে পড়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সহ অন্তত 20 জন আহত হন। তাৎক্ষণিকভাবে 13 জনকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় চালক জয়ন্ত ব্যানার্জিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা যান তিনি। যশোরে গুলিতে রাসেল নামে একজন নিহত হয়েছে। পুলিশ বলছে দুদল ডাকাতের মধ্যে বন্দুকযুদ্ধে তার মৃত্যু হয়। গতরাতে সদর উপজেলার জগহাটি এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সদর ও চৌগাছার সীমান্ত এলাকায় দুদল ডাকাতের মধ্যে বন্দুকযুদ্ধ হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ডাকাত দলের সদস্যরা। তবে রাসেল নামে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। নিহত রাসেলের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি সহ 8টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সিরাজগঞ্জের চলনবিলে সরিষা আবাদকে কেন্দ্র করে মধু সংগ্রহ শুরু করেছে মৌ চাষিরা। ইতিমধ্যে বিভিন্ন জেলা থেকে আসা মৌ চাষিরা মৌ বাক্স স্থাপন করেছে সরিষা ক্ষেতে। চলতি বছর সরিষা আবাদ ভালো হওয়ায় মধুর উৎপাদন বেশ ভালো। তবে মধু শিল্পের উন্নয়নের জন্য আর্থিক ঋণ ও সরকারি পৃষ্ঠপোষকতার দাবি জানিয়েছেন মৌ চাষিরা। রিঙ্কু কুণ্ডুর তথ্য ও অমৃত সেনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চলনবিলের মাঠে মাঠে এখন সরিষা, যেদিকে দুচোখ যায় শুধু হলুদ আর হলুদ। আর এই মৌসুমে দূর দূরান্ত থেকে আসা মৌ চাষিদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে এই জনপদ। মাঠের পাশে শত শত মৌ বাক্স স্থাপন করে সংগ্রহ করা হচ্ছে মধু। হাজার হাজার মৌমাছি সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করে বাক্সে জমা করে। আর মৌ চাষিরা 6 দিন পর পর সেই বাক্সগুলো থেকে ধোয়ার মাধ্যমে মৌমাছি সরিয়ে মধু উত্তোলন করে। চলতি বছর সরিষা আবাদ ভালো হওয়ায় মধুর উৎপাদন নিয়ে বেশ খুশি মৌ চাষিরা। আমাদের দেশেও চলে আর বিদেশেও যায় এই মধু। আমার হাতে কোনো ভেজাল নাই। 4 দিন কাটলে আমাদের এরকম 20-25 মণ মধু হয়। এই মধুটা আমরা কোম্পানিকে বিক্রি করি।
তবে আর্থিক ঋণ ও সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে খুব একটা লাভ হয় না বলে জানান মৌচাষীরা। আরো 5টা মানুষ 10টা মানুষের ব্যবসাটার প্রতি আরো আগ্রহ হচ্ছে। সরকার থেকে আমাদের ঋণ দিত, তাহলে আমরা মৌমাছিগুলো পালন করতে আমাদের সুবিধা হতো। আর জেলা কৃষি বিভাগ ও প্রশাসনের পক্ষ থেকে মৌচাষীদের বিভিন্ন পরামর্শ ও পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়। বেসিক তারাই কাজটা করতে, কিন্তু ওদের সঙ্গে আমাদের কিন্তু সংযুক্তি করে দেওয়া হয়েছে যাতে আমরা মৌওয়ালাদের সাহায্য করতে পারি। যারা মৌচাষের সাথে যুক্ত বা মধু সংগ্রহ করে তাদেরকে যাতে ঋণ দেওয়া যায় সে বিষয়ে আমরা আমাদের যে বাণিজ্যিক ব্যাংকগুলো তাদেরকে নির্দেশনা প্রদান করেছি। চলতি মৌসুমে জেলার প্রায় 40,000 হেক্টর জমির সরিষার আবাদ মৌচাষের আওতায় আনা হয়েছে, যেখানে 15,000 মৌবাক্স স্থাপনের মাধ্যমে সংগ্রহ করা হচ্ছে মধু। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। বাগেরহাটে শীতকালীন সবজি টমেটোর বাম্পার ফলন হয়েছে। বেশি দাম পেয়ে খুশি কৃষকরা। কৃষি বিভাগ জানায়, চিতলমারী, কচুয়া ও মোল্লারহাট উপজেলার বিভিন্ন মাছের ঘেরের বেড়িবাঁধের উপর প্রায় 1080 হেক্টর জমিতে টমেটোর আবাদ করা হয়েছে। এতে প্রায় 24,000 মেট্রিক টন টমেটো উৎপাদন হয়েছে। মন প্রতি 3 থেকে 350 টাকা দরে এসব টমেটো বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন কৃষকরা। আধুনিক প্রযুক্তি ব্যবহার ও কৃষি বিভাগের কঠোর নজরদারিতে এবছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি টমেটো উৎপাদন হয়েছে বলে জানিয়েছেন জেলার কৃষি কর্মকর্তারা। হাতে লেখা ভিসা নিয়ে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইমিগ্রেশন কর্মকর্তারা জানান, সকালে হাতে লেখা ভিসা নিয়ে বাংলাদেশে প্রবেশ বন্ধে ব্যবস্থা নিতে একটি নির্দেশনা পাঠায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এসবি। এর পরিপ্রেক্ষিতে এই ধরনের ভিসাধারী যাত্রীদের বাংলাদেশে প্রবেশে বাধা দেওয়া হচ্ছে। এদিকে সম্প্রতি ট্যুরিস্ট ও বিজনেস ভিসা নিয়ে বাংলাদেশে আসা ভারত সহ বিভিন্ন দেশের শতাধিক নাগরিক আটকা পড়েছেন। তবে ইমিগ্রেশনের পুলিশ জানিয়েছে, বিশ্ব ইজতেমায় অংশগ্রহণকারীরা ছাড়া হাতে লেখা ভিসায় আসা বাকি যাত্রীদের ফেরত পাঠানো হচ্ছে। জাটকা সংরক্ষণ ও ইলিশ অভয়াশ্রম মৌসুমে পদ্মা মেঘনায় সুতার জাল দিয়ে মাছ ধরার অনুমতির দাবিতে চাঁদপুরে মানববন্ধন করেছেন জেলেরা। সকালে শহরের শপথ চত্বরে পদ্মা মেঘনা মৎস্যজীবী সমিতির ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শতাধিক মৎস্যজীবী অংশ নেন। এ সময় বক্তারা সুতার তৈরি জালে জাটকা ধরা পড়ে না বলে জানান, কিন্তু জাটকা সংরক্ষণ ও ইলিশ অভয়াশ্রম মৌসুমে নদীতে মাছ শিকার করতে না পারায় মানবেতর জীবনযাপন করেন 1.5 লাখ জেলে পরিবার। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন জেলে নেতৃবৃন্দ। গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ও আবাসিক চুলায় পর্যাপ্ত গ্যাস সরবরাহের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন করেছেন গ্রাহকরা। দুপুরে জেলা প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করে আমরা নারায়ণগঞ্জবাসী নামের একটি নাগরিক সংগঠন। এ সময় বক্তারা অভিযোগ করেন, তিতাস গ্যাস কর্তৃপক্ষের কর্মকর্তাদের যোগ সাজশে চুরির মাধ্যমে গ্যাসের এই সংকট তৈরি করা হয়েছে। মানববন্ধন থেকে অবিলম্বে গ্যাস সংকট সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়। গত কয়েকদিনের ধারাবাহিকতায় আজও উত্তরাঞ্চলে ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। রাজশাহীতে আজ সর্বনিম্ন 10.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সকাল থেকে কনকনে ঠান্ডা হাওয়া বইছে। এ কারণে শ্রমজীবী মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। সকালে নাটোরে তীব্র শীতে রাস্তায় মানুষের আনাগোনা কম দেখা গেছে। যানবাহনও চলাচল করে সীমিত পরিসরে। আগুনের তাপে শীত নিবারণের চেষ্টা করেন সাধারণ মানুষ। চুয়াডাঙ্গায় শীতের তীব্রতা বাড়তে থাকায় জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। রাস্তাঘাটে মানুষের চলাচল অনেক কমে গেছে। জেলায় সর্বনিম্ন 11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রাজশাহীর তানোরে নদী, নালা ও খালবিল থেকে ধরা বিভিন্ন প্রজাতির মাছ নিয়ে মৎস্য মেলা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলার ডাকবাংলো মাঠে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে মৎস্য মেলার আয়োজন করা হয়। এতে রুই, কাতলা, চিতল, মৃগেল, বোয়াল সহ বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ প্রদর্শন করা হয়। দূর দূরান্ত থেকে আসা ক্রেতারা মাছ কেনার জন্য ভিড় করেন। এই মেলাকে কেন্দ্র করে এলাকায় উৎসব মুখর পরিবেশ বিরাজ করে। মেলায় খাল বিলের ছাড়াও পুকুরে চাষ করা মাছও বিক্রি করা হয়। দেশীয় প্রজাতির মাছ ক্রয় করতে পেরে খুশি ক্রেতারা। দর্শক, নির্বাচন কমিশন গঠন নিয়ে রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগের দলীয় সভাপতির কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলছেন দলটির জ্যেষ্ঠ নেতারা। সরাসরি চলে যাচ্ছে সেখানে। রাষ্ট্রপতি
দেশের রাজনৈতিক দলসমূহের মধ্যে সংলাপ অনুষ্ঠিত হচ্ছে। সেই সংলাপের ধারাবাহিকতায় গত 2 জানুয়ারি 2017 মহামান্য রাষ্ট্রপতি এক পত্রের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতির পক্ষ থেকে তার সচিব বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে চিঠি লিখে সংলাপে আওয়ামী লীগের অংশগ্রহণ আমন্ত্রণ। আজ বিকেল 4টা দেশের বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, দেশ জননেত্রী শেখ হাসিনা এমপি নেতৃত্বে আমাদের পার্টি 19 সদস্যের প্রতিনিধি দল বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতির সাথে সংলাপে অংশ নেয়। এর মধ্যে সভাপতি জননেত্রী শেখ হাসিনা এমপি নেতৃত্ব দেন, সঙ্গে ছিলাম আমি সাধারণ সম্পাদক, উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু এমপি, তোফায়েল আহমদ এমপি, সুরঞ্জিত সেনগুপ্ত এমপি, আব্দুল মুহিত এমপি, এইচপি ইমাম, হোসেন তৌফিক ইমাম, অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, অ্যাম্বাসেডর মোহাম্মদ জমি, আমাদের সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম, বেগম মতিয়া চৌধুরী, অ্যাডভোকেট সাহারা খাতুন, সৈয়দ আশরাফুল ইসলাম, আমাদের জয়েন্ট জেনারেল সেক্রেটারি ডক্টর দীপুমণি এমপি, জাহাঙ্গীর কবির নানক এমপি, আমাদের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু এমপি, প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর হাসান মাহমুদ এমপি, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল এমপি এবং আমাদের দপ্তর সম্পাদক হিসেবে ডক্টর আব্দুল সোবান গোলা উপস্থিত ছিলেন। আমি পুরো প্রস্তাবটা এবং আমাদের যে প্রস্তাবের যে কপি এটা আপনাদের কাছে নিশ্চয়ই পৌঁছে গেছে। আমি পুরোটা পড়ব না, আমি অংশ বিশেষ যেটা খুবই দরকার ফোকাস যে অংশটা সেটা উত্থাপন করব। এটা এক দুটে আমাদের পক্ষ থেকে যে বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ সে বিষয়টি ধরেই আমরা শুরু করছি। একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য যে সকল বিষয়গুলো অতীব গুরুত্বপূর্ণ তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে: একটি স্বাধীন ও কার্যকর নির্বাচন কমিশন, 2 নির্বাচনকালীন সময়ে নির্বাহী বিভাগের সংশ্লিষ্ট মন্ত্রণালয় সংস্থার দায়িত্বশীলতা, 3 নির্বাচন কমিশন সচিবালয় ও এর মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের দায়িত্বশীল ও নিরপেক্ষ আচরণ, 4 ছবিযুক্ত একটি নির্ভুল ভোটার তালিকা এবং ভোট গ্রহণের দিন
নির্বাচন কেন্দ্রের সার্বিক নিরাপত্তা। 5. নির্বাচন পরিচালনা বেসরকারি সংস্থা বা প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের পরিবর্তে কেবলমাত্র প্রজাতন্ত্রের দায়িত্বশীল কর্মকর্তা কর্মচারীদের প্রিজাইডিং অফিসার থেকে পোলিং অফিসার পদে নিয়োগ করা। 6. আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সদস্যদের নিরপেক্ষ ও দায়িত্বশীল আচরণ। 7. দেশি বিদেশি পর্যবেক্ষক থেকে শুরু করে মিডিয়া ও সিভিল সোসাইটির সদস্যদের নির্মোহ নির্লোভ তৎপরতা। নির্বাচনের 8 নম্বর, নির্বাচনে বেশি শক্তি অর্থের প্রয়োগ বন্ধ এবং ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় সহ সকল পর্যায়ের ভোটারের অবাধ ভোটদানের সুযোগ নিশ্চিত করা। 9. নির্বাচনের পূর্বে ও পরে এবং নির্বাচনের দিন ভোটার সহ সর্বসাধারণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা। 10. নির্বাচনকালীন সময়ে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী সহ নির্বাচন পরিচালনার জন্য আবশ্যকীয় সকল সংস্থা ও প্রতিষ্ঠানকে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে ন্যস্ত করা। এবং সর্বশেষ 11. নির্বাচনকালীন সরকারের কর্মপরিধি কেবলমাত্র আবশ্যকীয় দৈনন্দিন রুটিন কার্যাবলীর মধ্যে সীমাবদ্ধ থাকবে। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশ আওয়ামী লীগ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ও দেশের বিরাজমান সকল আইন কানুনের উপর শ্রদ্ধাশীল। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি সুদীর্ঘ রাজনৈতিক জীবনের সুগভীর প্রজ্ঞা ও সুবিবেচনার প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের পরিপূর্ণ আস্থা ও বিশ্বাস রয়েছে। নির্বাচন কমিশন পুনর্গঠন মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক গৃহীত যে কোনো ন্যায়সঙ্গত উদ্যোগের প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের পরিপূর্ণ সমর্থন থাকবে। প্রস্তাবনা সমূহ: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে অনুচ্ছেদ 118 বিধান অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগ দান করবে। খ. প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষেত্রে মহামান্য রাষ্ট্রপতি যথাযথ বিবেচিত হলে প্রজাতন্ত্রের সাংবিধানিক পদে অধিষ্ঠিত সর্বজন ব্যক্তিদের নিয়ে একটি সার্চ কমিটি গঠন করতে পারে। 2012 সালে গঠিত সার্চ কমিটি ন্যায় একটি সার্চ কমিটি গঠন করা যেতে পারে। সার্চ কমিটি কর্তৃক প্রস্তাবিত প্রতি পদের জন্য অনধিক 2 জন সদস্যদের মধ্য হতে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগ প্রদান করা যেতে পারে। গ. সার্চ কমিটির সদস্য নির্বাচনের ক্ষেত্রে মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক সাংবিধানিক পদের অধিকর্তাদের নিয়ে অনধিক 3 সদস্যের একটি কমিটি গঠন করা যেতে পারে। মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত সাংবিধানিক পদধারীদের মধ্য থেকে জ্যেষ্ঠতম অথবা বিবেচনা উপযুক্ত ব্যক্তিকে
সার্চ কমিটি প্রধান হিসাবে নিয়োগ প্রদান করা যেতে পারে। সার্চ কমিটি সর্বসম্মতভাবে তাদের প্রস্তাব মহামান্য রাষ্ট্রপতির নিকট দাখিল করবে। আমি প্রস্তাব সমূহ আবার একটু বলছি, রিপিট করছি। গণপ্রজাতন্ত্রী, এখন আমি যেটা যে প্রস্তাবটা এটি আমাদের মহামান্য রাষ্ট্রপতির কাছে আমরা এই প্রস্তাবই পেশ করেছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ 118 এর বিধান অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি, প্রধান নির্বাচন কমিশনার, অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগ দান করবেন। খ, প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষেত্রে মহামান্য রাষ্ট্রপতি যেরূপ উপযুক্ত বিবেচনা করবেন সেই প্রক্রিয়া তিনি প্রধান নির্বাচন কমিশনার, অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগ প্রদান করবেন। গ,